মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরের কাছে পৌঁছে গেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এটাকে শুধু বিমানবাহী রণতরী বললেই ভুল হবে, মানে আমেরিকার বিশাল আকার যে রণতরীগুলো আছে সেইগুলোর মধ্যে আব্রাহাম লিঙ্কন অন্যতম। এবং এর সঙ্গে জোট বেঁধে পাঠানো হয়েছে ডেস্ট্রয়ার সহ আরও নানান অস্ত্র এবং জাহাজ। তার সঙ্গে গেছে ভূমধ্যসাগর এবং পারস্য উপসাগরের আশপাশের এলাকায়। ইরান তার সৈন্যবাহিনীকে সব সময়ের জন্য প্রস্তুত থাকতে বলেছে। তাহলে কি এটা ধরে নিতে যাচ্ছি যে যুক্তরাষ্ট্রে হামলা ইরানের উপর আসন্ন? এ নিয়ে আমরা কথা বলবো অধ্যাপক বদরুল আলম খানের সঙ্গে। সিডনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের শ্রোতা এবং দর্শকদেরও অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো আমরা যে বিষয়টা আলোচনা করতে চাইছিলাম আজকে, যে ইরানের উপর কি যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন বলেই মনে হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ব্যাপারটা একদিক থেকে ভাবলে মনে হবে আসন্ন, এই কারণে যে আমেরিকা তার বিশাল নৌবহর ইতিমধ্যে পারস্য উপসাগরে পাঠিয়েছে এবং নানা ধরনের হুমকি এবং নানা ধরনের তৎপরতা চলছে আশেপাশে। শুধু পারস্য সাগরে না, পারস্য সাগরের আরো দক্ষিণে ওমানের ওখানে আরো একটা যুদ্ধ জাহাজ ওখানে অবস্থান করছে একটু গা ঢাকা দিয়ে। সেটাও নানা ওয়েস্টার্ন মিডিয়াতে, পশ্চিমা মিডিয়াতে থেকে আমরা জানতে পারছি। তো এখন এই ব্যাপারটা যে ইরানের বিরুদ্ধে আমেরিকা আক্রমণ করবে কি করবে না, এটা $100 মিলিয়ন একটা প্রশ্ন, এবং এর শর্টকাট বা একেবারে সুনির্দিষ্ট কোনো জবাব দেওয়া সম্ভব কিনা সেটা নিয়ে আমি একটু বিব্রত বা উদ্গ্রীব। একদিক থেকে আমার মনে হয় যে না, যুদ্ধ হবে না, এবং তার পক্ষে আমি কারণ দেখাতে পারবো। আর একদিক থেকে মনে হয় যে হ্যাঁ, যুদ্ধ হতেও পারে। যুদ্ধ কেন হবে না তার বেশ কয়েকটা কারণ আমি এখানে তুলে ধরতে চাই। এক নম্বর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মানে দেশে আমেরিকাতে তার রেটিং অনেক কমে গেছে। তার বিরুদ্ধে যারা, তারা প্রায় 50% মানুষ মনে করে যে ডোনাল্ড ট্রাম্প ঠিক মতো রাষ্ট্র পরিচালনা করতে পারছেন না। এটা হলো এক। দ্বিতীয় হলো, যখন তিনি ড্যাভোসে গেলেন, ড্যাভোসে যখন তিনি ঘোষণা করলেন যে আমেরিকা গ্রিনল্যান্ডকে নিবে যে উপায়ে হোক না কেন, সেটা সামরিক বাহিনীর মাধ্যমে হোক অথবা আলাপ আলোচনার মাধ্যমে হোক, তখন সঙ্গে সঙ্গে দেখা গেল, যখন তিনি বক্তৃতা দিচ্ছেন তখন দেখা গেল আমেরিকার বন্ড মার্কেট প্রায় কলাপস করার মতো, মানে তার স্ক্রিনে বা ওই স্ক্রিনে সবই রেড। তো সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তার স্বর নামিয়ে বলল যে না, আমরা কোনো সামরিক তৎপরতায় যাব না, আমরা সামরিক বাহিনী ব্যবহার করে আমরা গ্রিনল্যান্ড দখল করব না, আমরা অন্য উপায়ে করব। তারপরেই বাজার একটু স্থিতিশীল অবস্থায় পৌঁছালো। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে মিনিয়াপলিসে আইসের যে তৎপরতা, ধ্বংসাত্মক এবং আগ্রাসী তৎপরতা চলছে, তাতে করে ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি কিন্তু অনেক নিচে নেমে গেছে, এবং তিনি বাধ্য হয়েছেন, আমার মনে হয় কয়েক ঘন্টা আগে বাধ্য হয়েছেন যে স্কেলে এই ইমিগ্রেন্টদের বিরুদ্ধে যে তৎপরতা শুরু করেছিল আইসিই, সেই তৎপরতা আরেকটু কমিয়ে আনা, তাপমাত্রাটা কমিয়ে আনা। তো সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ পরিবেশে ডোনাল্ড ট্রাম্পকে এখন অনেকেই পছন্দ করছেন না। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, আপনি যদি জাপানের অর্থনীতিটা দেখেন তাহলে দেখবেন যে জাপানে কিন্তু বর্তমান সরকার ইন্টারেস্ট রেট অনেক বাড়িয়ে দিয়েছে, এবং বাড়িয়ে দেওয়ার কারণে একটা ক্রাইসিস দেখা দিয়েছে। বিশেষ করে যে সমস্ত ইনভেস্টমেন্ট জাপানে আছে আমেরিকার পক্ষ থেকে, সেখানে তারা সেই সব ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো তারা খুব একটা সুবিধাজনক অবস্থা মানে অনুভব করছে না। সেই কারণে জাপান কিন্তু বেশ কিছু অর্থ তারা তাদের যে
সভরেন বন্ডে যে সমস্ত টাকা আছে, বিশেষ করে প্রায় বোধহয় $1.5 ট্রিলিয়ন, সেখান থেকে তারা কিছু টাকা উইথড্র করে সরিয়ে এনে তারা নিজেদের অভ্যন্তরীণ অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করার চেষ্টা করছে। সুতরাং এর প্রেশার পড়ছে, এর চাপ পড়ছে কিন্তু আমেরিকার অর্থনীতিতে। তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে যে ইরান কিন্তু ভেনেজুয়েলা নয়। ইরানের যে সামরিক শক্তি আছে সেই সামরিক শক্তি অত্যন্ত অত্যন্ত দৃশ্যমান, এবং গত জুন মাসে 2025 সালের জুন মাসে যখন 12 দিনের যে যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু ইরান প্রমাণ করেছে যে তার শক্তিকে মূল্যায়ন না করলে বা ধর্তব্যে না নিলে সেটা আমেরিকারও জন্য বিপদ হবে এবং ইসরায়েলের জন্য বিপদ হবে। সুতরাং ইরান একটা শক্তিশালী পক্ষ। এখন আমেরিকা যদি ইরানকে আক্রমণ করে এবং এরকম যদি ঘটনা ঘটে যে হ্যাঁ ইরান একটা দুটো B-2 বোমারু বিমান অথবা F-35 যুদ্ধ বিমান নামিয়ে ফেললো, ধ্বংস করলো, তাহলে সেটা হবে একটা ক্যাটাস্ট্রফি ট্রাম্পের জন্য। এবং এই ক্যাটাস্ট্রফি যেহেতু তার মিড টার্ম ইলেকশন আসছে নভেম্বর মাসে 2026 সালের, সেহেতু সে এই ঝুঁকিটা নিবে কিনা, এবং যদি এই ঝুঁকিটা নিবে কিনা সেটা নিয়ে একটা চিন্তা আছে। আর একটা হচ্ছে যে ইরানের সাথে যদি কোনো রকমের যুদ্ধ বাঁধে বা আমেরিকা যদি ইরানকে আক্রমণ করে, তাহলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরিচি এবং তাদের প্রেসিডেন্ট তারা ঘোষণা করেছে, প্রেসিডেন্ট উভয়ে তারা ঘোষণা করেছে যে এই যুদ্ধ হবে টোটাল যুদ্ধ। আমরা আর ওই শান্তি পূর্ণভাবে যে পরে উইথড্র করব এবং একটা সিজ ফায়ারে যাব সেই রকমের কিছু হবে না, এটা একটা টোটাল যুদ্ধ হবে। সুতরাং যুদ্ধটা হবে ভয়াবহ। আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতিটাকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন সে চায় খুব শর্ট টাইমের ভেতরে একটা ফলাফল পেতে। সেটা ভেনেজুয়েলায় হচ্ছে, হ্যাঁ সেটা ভেনেজুয়েলায় হচ্ছে, নাইজেরিয়াতে বোমারু বিমান পাঠিয়ে আক্রমণ করলো 2 দিনের, তারপরে ফিরে আসলো। ইয়েমেনেও কিন্তু সেটা একই হলো, ইয়েমেনে বোমা টোমা ফেলে তারপরে যখন দেখলো বিপদ তখন সে সরে আসলো। সুতরাং এইটাই হচ্ছে তার প্যাটার্ন। এবং ইরানে যখন সে গত জুন মাসে যখন নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোতে যখন বোমা বর্ষণ করলো, তখনও কিন্তু ওই একই, যে আধা ঘন্টার ভেতরে বোমা বর্ষণ করে কোনো রকমে ফিরে এসে বলা যে না সব শেষ হয়ে গেছে, ইরানের অ্যাটমিক পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার যে কেন্দ্র সেগুলো সব ধ্বংস হয়ে গেছে এবং সব শেষ এবং আমরা এখন শান্তি চাই। সুতরাং তাহলে একটা প্রশ্ন এইখানে একটু আপনাকে থামাই, যদি এত কিছু যদি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই থাকে তাহলে তিনি কেন ইরানে বা পারস্য উপসাগরে বা মধ্যপ্রাচ্য, যদি বলি মধ্যপ্রাচ্যে, এই বড় বড় বিমানবাহী রণতরী সহ এত সাজসজ্জা অস্ত্র সম্ভার পাঠানোর দরকারটা কি? এটাকে যদি বুঝতে হয়, আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে যে আমাকে অবশ্যই আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিকে বুঝতে হবে। আমেরিকা বলতে কোনো একক কিছু না, এবং ডোনাল্ড ট্রাম্পের যে ক্যাবিনেট যে সেটাও কিন্তু একক না, সেখানে অনেক বিভিন্ন মতাদর্শগত বিভেদ আছে। যেমন আপনি ধরেন সেখানে মোটা দাগে আমি দুটো ট্রেন্ড বা প্রবাহ আমি লক্ষ্য করি। একটা প্রবাহ হচ্ছে যারা গ্লোবালিস্ট, যেমন স্টিভ ব্যানন, তারপরে স্টেট ডিপার্টমেন্টের মার্কো রুবিও থেকে শুরু করে ডিপার্টমেন্ট অফ ওয়ারের পিট হেগসেট এবং অন্যান্য যারা সিনেটররা আছে, এরকম একটা বিশাল একটা লবি আছে যারা চায় যে আমেরিকা ইরানকে অবশ্যই আক্রমণ করুক, এবং শুধু ইরান না আরো অন্যান্য যে সমস্ত দেশকে তারা শত্রু ভাবাপন্ন মনে করে তাদেরকেও আক্রমণ করা প্রয়োজন। এটা হলো একটা দিক। এবং সেখানে ইসরায়েলের লবিটাও কিন্তু অত্যন্ত শক্তিশালী। ইসরায়েলের লবি সবসময় ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে রেখেছে, এবং তারা যেভাবে ইরানের বিরুদ্ধে একটা যুদ্ধ চালিয়ে
কারণ আপনি লক্ষ্য করে দেখেন ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের এখন সবচেয়ে শক্তিশালী একটা দেশ, এবং তাকে যদি কিং ভাবি, সেই কিংকে হত্যা করা বা তাকে পরাস্ত করার জন্য ইসরায়েল কিন্তু নানাভাবে ডোনাল্ড ট্রাম্পকে উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং তার উপরে প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করছে। সুতরাং এই দিকটা হচ্ছে একটা দিক আমেরিকার রাজনীতি। অন্য দিকটা হলো ডোনাল্ড ট্রাম্প। তিনি হচ্ছেন, এবং তার সাথে জেডি ভ্যান্স থেকে শুরু করে আরো বেশ কিছু আছেন যারা চায় যে আমেরিকার লক্ষ্য হওয়া উচিত নিজের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান করা, এবং সেটাই কিন্তু মেগা আন্দোলনের একমাত্র উদ্দেশ্য ছিল। কিন্তু সেই উদ্দেশ্য থেকে ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যে বাঁ দিকে, মাঝে মধ্যে ডান দিকে, মাঝে মধ্যে সামনে, মাঝে মধ্যে পেছনে, এইভাবে তাকে নেগোশিয়েট বা তাকে কৌশল বদলাতে হয়েছে সব সময়। সুতরাং এই দিকটা ডোনাল্ড ট্রাম্পকে ধরে নিতেই হয়েছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু কখনোই ইরানকে আক্রমণ করে তাকে পরাস্ত করবে এবং দীর্ঘ একটা যুদ্ধে জড়িয়ে পড়বে সেটা কখনো চায় নাই। আমরা যদি 2019 সালের জুনের দিকে যাই, 19শে জুন, ওই সময়ে একটা ঘটনা ঘটেছিল পারস্য উপসাগরে। আমেরিকার একটা ড্রোন ইরানের সীমান্ত অতিক্রম করে ইরানে প্রবেশ করে, এবং সেই সময় ইরান সেটাকে ঘায়েল করে ভূপাতিত করে। এর সঙ্গে সঙ্গেই দেখা গেল যে আমেরিকায় অবস্থিত, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনার যিনি ছিলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে বলল যে এটাই হচ্ছে সবচেয়ে মোক্ষম সময় ইরানকে আক্রমণ করা, আপনাকে অবশ্যই ইরান আক্রমণ করতে হবে। ডোনাল্ড ট্রাম্প কি করেছিল? ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেনি, এবং ডোনাল্ড ট্রাম্পকে নানাভাবে অপদস্থ করা, নানা ভাষায় তাকে সমালোচনা করার জন্যে এই ব্রিটিশ রাষ্ট্রদূতকে পরবর্তীতে ব্রিটেন বাধ্য হয়েছিল তাকে উইথড্র করে নেওয়া 2 দিনের মাথায়। সুতরাং এটা হচ্ছে একটা ইনসিডেন্ট। আপনি যদি গত বছরের 2025 সালের জুন মাসে দেখেন, তো তাহলে সেখানেও কিন্তু একটা নেগোশিয়েটেড একটা বোমা বর্ষণের একটা খেলা চলেছিল ইরানের সাথে। ইরান, আমেরিকা যখন বোমা বর্ষণ করলো পারমাণবিক কেন্দ্রগুলোতে, তারপরেই কিন্তু আমেরিকার সাথে ইরানের একটা অলিখিত একটা মীমাংসা হয় যে ঠিক আছে, তুমিও তাহলে আমাকে কাতারে আমার যে ঘাঁটি আছে সেখানে তুমি বোমা বর্ষণ করো। এবং ইরান সেটা করলো, কিন্তু আমেরিকাকে জানিয়ে যে তুমি তোমার সমস্ত সৈন্য উইথড্র করো ওখান থেকে, বেস থেকে, তারপরে আমি আমার আক্রমণ করব, এবং সেটা একটা কি দুটো মিসাইল করে। সুতরাং সেখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু কিছুটা কম্প্রোমাইজের মাধ্যমে, কিছুটা সমঝোতার মাধ্যমে কিন্তু ওই সমস্যাটার সমাধান করেছিল। এখন যেটা হচ্ছে সেটা ওই একই কারণে যে লবিগুলো, বিশেষ করে গ্লোবালিস্ট এবং বিশেষ করে ইসরায়েলি লবি, তারা চায় দুটো দিক চায়। একটা হচ্ছে ইরানে একটা রেজিম পরিবর্তন করা, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে ইরানকে বলকানাইজ করা। বলকানাইজ বলতে আমি বুঝি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে তাদেরকে স্বাধীন করা। এমনকি খবরে এটাও প্রকাশ হয়েছে যে যেমন ধরুন ইরানের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে সীমান্ত এলাকায়, যেমন আজেরবাইজানের সাথে সীমান্ত এলাকায়, সেখানে একটা আজেরি গোষ্ঠী আছে, আবার আছে বেলুচি গোষ্ঠী আছে, আর আছে কুর্দিশ গোষ্ঠী। এই 3টা গোষ্ঠী কিন্তু যখন ইরানে বিপ্লব হয় 1979 সালে, তখন কি এরা বিপ্লবের বিরোধিতা করেছিল। এবং আমার মনে আছে হোমেনি নিজে, আয়াতুল্লাহ হোমেনি নিজে এই 3টি অঞ্চলে যে সফর করে এই 3টি অঞ্চলকে ইরানের বিপ্লবের প্রতি তাদের সমর্থন জানানোর জন্য অনুরোধ করেছিল এবং অনেকটা বাধ্য করেছিল। সুতরাং এই 3টি অঞ্চলকে ইসরায়েল চায় একটা স্বাধীন রাষ্ট্র করে, সে ইরানকে দ্বিধাবিভক্ত করে, ঠিক যেভাবে ইউগোস্লাভিয়াকে করা হয়েছিল নেটোর সহযোগিতায়, সেই রকম একটা জিনিসের পায়তারা করছে। সুতরাং এইটা একেবারে ইসরায়েলের, এবং প্রত্যেকটা ওই 3টা অঞ্চলের যদি স্বাধীন হয়, তাদের শাসনতন্ত্র কি হবে সেটাও নাকি ইসরায়েল ইতিমধ্যে লিখে ফেলেছে, এবং সেটা ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করার জন্য তারা প্রস্তুত।
কিন্তু কেন এই এত বড় মহড়া? এই মহড়াটা আপনি যদি লক্ষ্য করে দেখেন যে ট্রাম্পের কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথমে খুব একটা ধুমধাম করে একটা বিশাল একটা কিছু করে, এটা সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হবে গ্লোবাল মিডিয়াতে, এবং এটাই সে আনন্দ পায়। কিন্তু তারপরে এমনও হতে পারে যে সে ডোনাল্ড ট্রাম্প বলবে যে ও আচ্ছা, আমার সাথে আরাচির বা ইরানের প্রেসিডেন্টের কথা হয়েছে এবং তারা রাজি হয়েছে আমরা যে সমস্ত শর্ত তাদেরকে দিয়েছি সেগুলো মেনে নেওয়ার। কিন্তু সেটা সময় সাপেক্ষ, আমরা দেখব যে সেটা কিভাবে ইরান পালন করে। কিন্তু আপাতত আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি, সুতরাং আমরা আমাদের এই নৌবাহিনীর যে মহড়া সেখান থেকে আমরা বিরত থাকবো এবং এগুলোকে উইথড্র করব। এরকম একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করি। হ্যাঁ, তো এইখানে একটা বিষয় তো স্পষ্ট তো চলে আসে যে আমেরিকা যখন রেজিম চেঞ্জের কথা বলছে, তখন রেজিম চেঞ্জ করে পাল্টা কাকে বসাবে সেটা নিশ্চয়ই ভেবে রেখেছে, এবং সরকারের একটা যে বিরোধী পক্ষ যারা এই কিছুদিন আগেও রাস্তায় নেমেছিলেন বিরাট প্রতিবাদের অংশ হিসাবে, এরা কি আসলেই এতটা শক্তিশালী যে তাদেরকে মানে আমেরিকা রেজিম চেঞ্জ করার সঙ্গে সঙ্গে তারাই গিয়ে ক্ষমতা বসতে পারবেন? আর একটা জিনিস, একটা বিষয় যদি একটু এখানে জাস্ট উল্লেখ করে রাখি, যে অনেকেই বলেন যে ইরানে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে আসলে এই ইসলামী বিপ্লব বলার চেয়ে ইরানের এই খোমেনি বা এদের চেয়ে ক্ষমতা আসলে হচ্ছে যে তারা যে ইসলামিক গার্ড রেভলিউশন ফোর্স তৈরি করেছিল, যে বাহিনী, আসল ক্ষমতা হচ্ছে এই বাহিনীর হাতে। এই বাহিনীর কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে কোনো নতুন গোষ্ঠী ক্ষমতায় বসার ইয়ে রাখে কি? সম্ভাবনাটা কম। আপনি যদি দেখেন যে ইরানে কিন্তু সেইভাবে কোনো বিরোধী দল বা বিরোধী গোষ্ঠী সেইভাবে নেই যে গোষ্ঠীর একটা বড় সমর্থন আছে ইরানে। এই কারণে আমি বলছি যে যারা বাইরে আছে, যারা এক্সপ্যাট্রিয়েটস, ইরানের এক্সপ্যাট্রিয়েট যারা বিপ্লবের পরপরই তারা দেশ ত্যাগ করে আমেরিকায় বা ইউরোপের অন্যান্য অঞ্চলে যে অবস্থান নেয়, নিরাপদ অবস্থান নেয়, তার ভেতরে একজন হচ্ছে ইরানের ভূতপূর্ব শাহের পুত্র ছেলে, এবং সে এখন সান ফ্রান্সিসকোতে আছে। তার প্রতি ইরানের অভ্যন্তরে কোনো সমর্থন নেই, কারণ এই ব্যক্তিটি চায় ইরানে বোমাবর্ষণ করুক আমেরিকা, ইসরায়েল বোমাবর্ষণ করুক, করে দেশটাকে ধ্বংস করে দিক, এবং দেশটাকে ধ্বংস করার পরে সে সেখানে যাবে যে সে ইরানের শাসনভার গ্রহণ করবে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে এই ব্যক্তিটি কিন্তু ইরানের শাহের পুত্র, সে কিন্তু সান ফ্রান্সিসকোতে বসে সে যে সমস্ত কথাবার্তা বলছে সেটা ইরানের জনগণ খুব একটা পছন্দ করে না। এক্সপ্যাট্রিয়েটরা করতে পারে। তিনি অনেকে হয়তো জানেন না যে তিনি জেরুজালেমে গিয়েছিলেন, এবং জেরুজালেমে যে তিনি ওই যে ইহুদিদের যে পবিত্র দেওয়াল আছে সেই দেওয়ালে যে তিনি চুমু খেয়েছিলেন এবং সেখানে প্রার্থনা করেছিলেন, যেটাতে ইরানের জনগণ সাংঘাতিকভাবে ক্ষুব্ধ হয়েছিল এবং বিরক্ত বোধ করেছিল এবং তীব্র ঘৃণার প্রকাশ করেছিল। মারিয়া মাচাডো, যিনি ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা হিসেবে কথিত, তার সাথে এই শাহের পুত্রের নানা ধরনের ছবি আছে এবং তারা অত্যন্ত ঘনিষ্ঠ এবং একই মতাদর্শ অনুসরণ করে। সুতরাং এটাও কিন্তু শাহের পুত্রের জন্য খুব একটা ভালো না। যে কথা আপনি বললেন যে ইরানের যে এই রিসেন্টলি কিছুদিন আগে যে বিক্ষোভ হলো, সেই বিক্ষোভটা কি বিরোধী রাজনীতিরই একটা বহিঃপ্রকাশ, নাকি এটা কোনো একটা অ্যাক্সিডেন্ট? এটা আসলে একটা অ্যাক্সিডেন্ট। আপনি লক্ষ্য করে দেখবেন যখন ইরানের মুদ্রা রিয়েলের পতন হলো, 40% মুদ্রার পতন ঘটলো এবং তার মূল্য কমে গেল, তখন ইরানের ব্যবসায়ীরা যারা ইরানি বিপ্লবের সবচেয়ে শক্ত ঘাঁটি ছিল তারা এসে বিক্ষোভ প্রকাশ করলো। তখন ইরানের সরকার তাদের সাথে বসে
শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনা করা, কিভাবে এটাকে এই অর্থনীতিকে একটু চাঙ্গা করা যায় ইত্যাদি, এগুলো হচ্ছিল একটা নর্মাল একটা রাজনৈতিক অংশেরই একটা দিক। কিন্তু ইসরায়েল এবং অনেকটা আমেরিকা বিশেষ করে ইসরায়েলের সহায়তায় ইতিমধ্যে ওই যে আমি বললাম যে বেলুচিস্তান, বালুচ, তারপরে কার্ডস এবং আজেরিজ, এই তিনটে সম্প্রদায়ের ভেতরে মোসাদ এবং সিআইএ এবং MI6 ব্রিটেনের তারা অনুপ্রবেশ করে প্রথমে, এবং এদেরকে কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করা হয় প্রায় 20 থেকে 25 বছর ধরে। এই জাতিগোষ্ঠীগুলোকে তাদের মিলিটেন্ট যে অংশটাকে তারা ইসরায়েল কিন্তু ট্রেনিং দিয়েছে, ইসরায়েল MI6 এবং সিআইএ ট্রেনিং দিয়েছে আলবেনিয়াতে। 3টে কি 4টে ঘাঁটি আছে যেখানে এদেরকে ট্রেনিং দেওয়া হয়, এবং এরা অত্যন্ত মানে দুর্ধর্ষ এবং নির্মম এবং নৃশংস। 7 এবং 8 তারিখে জানুয়ারি মাসের যখন এটা একটা তুঙ্গে পৌঁছালো বিক্ষোভ, এবং সেই বিক্ষোভের ভেতরে যারা এই ফুটেজগুলো দেখেছেন বা ভিডিওগুলো লক্ষ্য করেছেন তারা দেখবেন যে রাস্তায় একজন নিরীহ পথচারীকে ধরে পিটিয়ে হত্যা করে তারপরে আরো অনেককে সেখানে জড়ো করে এমন একটা সিচুয়েশন তৈরি করা যে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই পরিস্থিতিটা 8 এবং 9 এই জানুয়ারি মাসের এই 2 দিন অত্যন্ত প্রবলভাবে ইরানের সবকিছুকে ধ্বংস করে দেওয়া, প্রায় 100 মসজিদকে ধ্বংস করা, ব্যাংক ধ্বংস করা, তারপরে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান ছিল সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া, এমন একটা বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা ক্রিয়েট করা যেন ইরানের রাষ্ট্র ব্যবস্থা যেন ধসে পড়ে। ঠিক সেই সময় মুহূর্তে একটা চক্রান্ত হচ্ছিল যে এরপরে ইসরায়েল এবং আমেরিকা এই গন্ডগোলের ভেতরে আক্রমণ করবে। কিন্তু তখনই লক্ষ্য করার বিষয় যে সেই সময় ইরান ইন্টারনেট ব্যবস্থাকে সম্পূর্ণ অচল করে দেয়, বন্ধ করে দেয়, এক। আর দ্বিতীয় হচ্ছে যে ইসরায়েলের সহায়তায় ওই 3টি জাতিগোষ্ঠীর এলাকায় 40,000 মতো স্টারলিংকের স্টেশন সেখানে ইরানের ভেতরে তারা নিয়ে গিয়েছিল, এবং বাইরে থেকে মোসাদ, সিআইএ এবং MI6 এর এজেন্টরা এই সমস্ত দুর্ধর্ষ বিক্ষোভ যারা প্রদর্শন করছিল, এবং এরা আসলে খুনি, এক জাতীয় খুনি, এদেরকে প্ররোচিত করছিল কোথায় 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 যে আক্রমণ করতে হবে, বাইরে থেকে সবকিছু গাইড করা হচ্ছিল। যখনই স্টারলিংকটাকে বন্ধ করে দিল তখনই কিন্তু সিআইএ এবং মোসাদ এবং MI6 তারা এটা কল্পনা করতে পারেনি যে ইরানের ক্ষমতা আছে স্টারলিংককে বন্ধ করা। বারবার কিন্তু ইলন মাস্ক বলে এসছে যে স্টারলিংককে মানে ডিজেবল করা কখনো সম্ভব না, এবং সেটা ইরান করলো। অনেকেই বলে এটা হচ্ছে রাশিয়া এবং চীনের সহায়তায় ইরান করেছিল। এমনও হতে পারে যে এটা তার ইন্ডিজিনাস যে টেকনোলজি তার মাধ্যমে করতে পারে, কারণ ইরান অত্যন্ত মানে প্রকৌশলীর দিক থেকে ইরান অত্যন্ত শক্তিশালী একটা দেশ। এটা হয়তো অনেকেই বিশ্বাস করেন না বা স্বীকার করেন না, কিন্তু আসলে সেটাই হচ্ছে সত্যি। সুতরাং বিরোধিতার তারপরেই কিন্তু 10 তারিখে সবকিছু নিশ্চুপ হয়ে যায়, কোনো বিদ্রোহ নাই, বিক্ষোভ নাই, আগুন জ্বালানো নাই, রাস্তাঘাটে সবকিছু যে সমস্ত বিক্ষোভ প্রদর্শিত হচ্ছিল সবকিছু বন্ধ হয়ে যায়, এবং সারা ইরানে একটা শান্তি নেমে আসে। সুতরাং আপনি লক্ষ্য করেছেন বিরোধী শক্তি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে খুবই ক্যালকুলেটেড ওয়েতে এই সমস্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা সংখ্যালঘিষ্ঠ ইরানের ভেতরে তাদেরকে রিক্রুট করে ট্রেনিং দিয়ে ইসরায়েল এবং সিআইএ এবং MI6 তারা চেষ্টা করছে বা করেছে বা এখনো তাদের মাথায় আছে, সেগুলোকে ব্যবহার করে ইরানে একটা তাণ্ডব সৃষ্টি করা এবং সেইভাবে ক্ষমতা উৎখাত করা এদের। যে ইসলামিক গার্ড যে শক্তির কথা আপনি বললেন, তারা অত্যন্ত শক্তিশালী একটা গোষ্ঠী, এবং আপনি লক্ষ্য করে দেখেন এই সমস্ত টালমাটালের ভেতরেও কিন্তু কোনো ডিফেকশন হয় নাই। কেউ ইরানের রেভলিউশনারি গার্ড থেকে কেউ
কোনো নেতা সরে যে সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই, সরকারের ভেতরেই কোনো ডিফেকশন হয় নাই বা বিশ্বাসঘাতকতা হয় নাই। এর থেকে প্রমাণ হয় যে ইরানের যে সরকার আজকে আছে ক্ষমতায়, তারা অত্যন্ত সলিড একটা শক্তি, এবং এর পরপরই 10 তারিখের পরেই আমরা সবাই লক্ষ্য করেছি যে ইরানের রাস্তায় প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ এই রেজিমকে, এই সরকারকে এবং ইরানের রেভলিউশনারি গার্ডকে সমর্থন করে তারা রাস্তায় নেমে আসে। সুতরাং যদি বিরোধী শক্তির কথায় বলেন, তাহলে সেই অর্থে বিরোধী শক্তি সেই রকম নেই। রেজা শাহ পাহলভির যদি কোনো সাপোর্টও থাকে, তাহলে সেটা 1 থেকে 3%, তার বেশি না। সেই জন্য তাকে নিয়ে খুব যে একটা সাহসী কোনো উদ্যোগ নিয়ে তাকে বসানোর চেষ্টা করা, সেটাও না। কিন্তু মূল চেষ্টাটা হচ্ছে, যেমন ব্রিটেন চায়, MI6 চায় একটা রেজিম পরিবর্তন করতে, কিন্তু ইসরায়েল চায় ইরানকে খণ্ড খণ্ডভাবে বিভক্ত করে ঠিক সিরিয়ার মতো একটা দেশে পরিণত করা, যেখানে রাষ্ট্রটা টুকরো টুকরো হয়ে যাবে এবং কোনো কেন্দ্রীয় সরকার থাকবে না। ইরান বলে যে দেশ আছে সেটা বিলুপ্ত হয়ে যাবে, এবং এইভাবেই তারা এই দিকটাকে দেখে আর কি। আচ্ছা, যদি সেটা হয়, এখন আমরা যদি ধরেই নেই যে এই যুক্তরাষ্ট্রের হামলা ইরানের উপর আসন্ন, সেক্ষেত্রে ইরান যদি পাল্টা হামলা চালায়, তাহলে এর ব্যাপ্তি বা এর মাধ্যমে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আপনি মনে করছেন? ইরানের যে সামরিক শক্তি, সেটা হচ্ছে তাদের এখনো পর্যন্ত হিসাবে বলে যে প্রায় 45 থেকে 60 হাজার অত্যন্ত শক্তিশালী এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে, এবং সেটা এমন গভীরে সেই সাইলোগুলো, যেটা বোমাবর্ষণ করেও সেটাতে পৌঁছানো সম্ভব বলে অনেক বিশেষজ্ঞরাই মনে করে। আমি তো ইরানে যাইনি, কিন্তু যে সমস্ত খবরাখবর পড়ি আমি, এবং যে সমস্ত অ্যানালিসিসগুলো বা বিশ্লেষণগুলো পড়ি, তার উপরে ভিত্তি করে কিন্তু আমি এটা বলছি। সুতরাং এটা হচ্ছে এই রকমের একটা ক্ষেপণাস্ত্রের একটা ভান্ডার। দ্বিতীয় হচ্ছে ইরানের ছোটখাটো ছোট মাপের সাবমেরিন আছে। এই সাবমেরিনের সংখ্যা হচ্ছে 25টা, 25 থেকে 30। এরা কিন্তু অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র বা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা রাখে। সুতরাং এটাও কিন্তু একটা ধরার মানে ধর্তব্যের ভেতরে। তাছাড়া আছে ইরানের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড, সেটা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। এবং ইরান ঘোষণা করে বলেছে যে হরমুজ প্রণালী যদি বন্ধ করতেই হয়, তাহলে সেটা হবে দীর্ঘ বন্ধ, 1 দিন বা 2 দিন বা 1 সপ্তাহের না, তারা 3 মাস ধরে বন্ধ করবে। এর ফলে কি হবে? এর ফলে যে তেলের যে দামটা বাড়বে, সেটা অকল্পনীয়। এবং সেখানে আপনি যে বললেন কারা সাফার করবে, সেই সাফারের ভেতরে সবচেয়ে বড় সাফার করবে হচ্ছে পশ্চিমা বিশ্ব, ইউরোপ এবং আমেরিকা। চীনের ক্ষতি হতে পারে, কিন্তু চীন এখন তেল এবং গ্যাসের যে সরবরাহ পায়, সেটা হচ্ছে 20% হচ্ছে রাশিয়া থেকে, এবং বাকিটা সৌদি আরব এবং ইরান থেকে পায়। তো এখানে কিছুটা এফেক্টেড হতে পারে, কিন্তু আমার মনে হয় যে চীন সেটাকে কিভাবে তার সমস্যাটাকে লাঘব করবে, সে ব্যবস্থা তার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেটা হবে বিশ্ব অর্থনীতির জন্য একটা ক্যাটাস্ট্রফি। আর দ্বিতীয় হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখবেন নানা ধরনের স্টেটমেন্ট দিচ্ছে হুতি এবং যারা শিয়া প্রতিরোধ বাহিনীর ভেতরে অংশের ভেতরে আছে। তার ভেতরে আমরা সৌদি আরবে শিয়া জনসংখ্যা, একটা বড় জনসংখ্যা, প্রায় 16 থেকে 18% জনসংখ্যা হচ্ছে শিয়া সেখানে। বাহরাইনের জনসংখ্যা হচ্ছে 80% শিয়া, এবং সেখানকার যারা শিয়া ধর্ম গুরু, তারা কিন্তু বলেছে যে ইরানের গায়ে যদি হাত দেওয়া হয়, এবং সেটা ইরাকের ক্ষেত্রেও প্রযোজ্য, ইরাকেও বলেছে তারা যে শিয়া যদি ইরানকে আক্রমণ করে, তাহলে আমরা বসে থাকবো না, আমরাও
ইরানের পক্ষ হয়ে যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব সেগুলো আমরা করব। ইরান কিন্তু তার সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো গত যুদ্ধে জুন মাসের 12 দিনের যে যুদ্ধ, সেই যুদ্ধে ব্যবহার করেনি। এবং বর্তমানে কিন্তু ইরান যেটা করে রেখেছে সেটা হচ্ছে আমেরিকার যে 20 থেকে 22টা যে ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি আছে, সেগুলোকে তাক করে রেখেছে। এবং এবং ইসরায়েলকেও সে ছাড়বে না, সে আক্রমণ করবে। ইতিমধ্যে সৌদি আরব, সংযুক্ত এমিরাত এবং এমনকি কাতার পর্যন্ত, আমি কাতার সম্পর্কে সঠিক বলতে পারি না, কিন্তু এই দুটো দেশ তারা বলেছে যে আমাদের আকাশ সীমা ব্যবহার করে আমেরিকা ইরানে আক্রমণ করতে পারবে না। সুতরাং এবং হুটিরাও কিন্তু তাদের কথা বলেছে যে তারা লোহিত সাগরে তারা যে কোনো জাহাজের উপরে আক্রমণ করবে, বিশেষ করে যারা আমেরিকার এই যুদ্ধের পক্ষে সমর্থন করছে, এবং ইসরায়েলের জাহাজগুলোকে তারা আক্রমণ করবে। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে আপনি ভাবতেই পারেন, এবং রাশিয়া এবং চীনও কিন্তু বসে থাকবে না, তারাও নানাভাবে সমর্থন দিয়ে এসছে ইরানকে, এবং ভবিষ্যতে তারা কিভাবে সমর্থন দেবে সেটা বলা কঠিন, কিন্তু তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ইরানের প্রতি যে নেই সেটা তো বলা যায় না, কারণ ইরান হচ্ছে ব্রিক্সের একটা দেশ। ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ এই কারণে যে নর্থ সাউথ, উত্তর দক্ষিণ যে ট্রানজিট, বাণিজ্য ট্রানজিট, সেখানে ইরান কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী একটা ঘাঁটি বা একটা কেন্দ্র হিসেবে চীন এবং রাশিয়া তাকে দেখে। সুতরাং এই দিকগুলো বিবেচনায় নিয়ে বলতে পারি যে ইরানের উপরে যদি আক্রমণ হয়, আমার ধারণায় ইরানে আক্রমণ যদি হয়ও, এবং তার কিছু কারণও আছে, আমি উল্লেখ করতে পারবো যদি প্রশ্ন আপনার থাকে, যদি আক্রমণ হয়ও তাহলে সেটা হবে খুবই লিমিটেড, একটা সিম্বলিক আক্রমণ। ওই লং টার্ম একটা বা দীর্ঘমেয়াদী একটা আক্রমণ করে ইরানকে পঙ্গু করা, ঘায়েল করা এবং সেখানে রেজিম পরিবর্তন করা, সেটা আমার মনে হয় অন্ততপক্ষে ট্রাম্পের মাথায় নেই। কিন্তু জানি না, পরিস্থিতি যে কোনো মুহূর্তে যে কোনোভাবে পরিবর্তন হতে পারে, কিন্তু আমার ধারণায় এই বিশ্লেষণটাই সঠিক বলে মনে করি। ইরানে আমেরিকা আক্রমণ করবে না, যেভাবে হোক সে বলবে যে হ্যাঁ আমি একটা চুক্তিতে পৌঁছেছি বা আলাপ আলোচনা করেছি এবং ইরান রাজি হয়েছে আমাদের কিছু শর্ত মেনে নিতে, এবং সেটা আমরা দেখব ভবিষ্যতে কিভাবে সেটা শর্তগুলো মেনে নেয় ইরান, সে ব্যাপারে আমরা কূটনৈতিকভাবে আমরা পদক্ষেপ নেব। অথবা একটা ক্ষুদ্র স্কেলে কয়েক জায়গায় বোমা বর্ষণ করে একটা সিম্বলিক একটা দেখানো যে হ্যাঁ এই তো আমি আক্রমণ করলাম, ইরান এখন রাজি হয়েছে এবং ইরান নরম হয়েছে এবং তারা এখন আমাদের যে সমস্ত দাবিগুলো আছে সেগুলো তারা মেনে নেবে। এই রকমের একটা পরিস্থিতি আমি কল্পনা করি। দীর্ঘমেয়াদী টোটাল ওয়ার বলতে যেটা বোঝায় সেটা আমেরিকা কখনোই চায়, বিশেষ করে আমি আমেরিকা বলতে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে বুঝি। আমি স্টিভ ব্যাননের বা মার্কো রুবিওর বা যারা গ্লোবালিস্ট বা যারা ওই বিশ্বায়নে বিশ্বাস করে এবং যারা অন্যের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না এবং যে কোনো দেশে যে আক্রমণ চালাতে তারা প্রস্তুত, এই যে লবিটা, এই লবির আমেরিকাকে আমি ধরি না, আমি ধরছি ডোনাল্ড ট্রাম্পের লবি, যে লবিটা হচ্ছে নিজের দেশকে রক্ষা করা, নিজের দেশের সমস্যাগুলোকে প্রথমে মীমাংসা করা, তারপরে অন্য কাজ। সুতরাং এইরকম একটা সিনারিও আমি সামনে দেখি, বিশেষ করে এই তাণ্ডব এবং এই যুদ্ধাবস্থা ক্রিয়েট করার মানে পেছনে এইরকম একটা অবস্থায় শেষ হতে পারে বলে আমার ধারণা। ধন্যবাদ অধ্যাপক খান। দর্শক, আপনারা অধ্যাপক খানের বিশ্লেষণ শুনলেন। তিনি বিশ্বাস করেন ইরানে হয়তো আমেরিকা শেষমেশ আক্রমণ করবে না, করলেও খুব ছোট আকারে একটা হামলা চালিয়ে তারা ইরানকে শিক্ষা দিতে চাইবে। কিন্তু এখন যেটাই হোক, আপনি কি ভাবছেন সেটি জানান চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মন্তব্যের ঘরে গিয়ে।